হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। আজ সেই পুরুষ দিব্যি নিজের প্রথম স্ত্রীর পাশে দাঁড়িয়ে তাকে প্রোটেক্ট করছে, ছায়ার মতো আগলে রাখছে। অথচ তার আরেকজন বউ যে পাশে কুকুর বেড়ালের মতো শোকের সাগরে পড়ে ধুঁকছে, সেদিকে লোকটার বিন্দুমাত্র কোনো ভ্রুক্ষেপ নেই। ওরই পরম যত্নে জেবার মাথাটা বুকের কাছে টেনে নিয়ে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। মেয়েটা এতক্ষণ পাগলের মতো কাঁদছিল, কিন্তু এখন হঠাৎ এত চুপ মেরে যাওয়াটা একদম ভালো লক্ষণ নয়। আর কিছুক্ষণ পরেই জানাজার জন্য সোলেমান শেখের দেহে বাইরে নিয়ে যাওয়া হবে, তারপর সোপর্দ করা হবে মাটির অতল গহ্বরে। এভাবেই কি তবে জেবার জীবন থেকে বাবা নামক অধ্যায়টি চিরতরে ইতি ঘটতে চলেছে? আগে মা হারিয়েছিল, আজ বাবাও চলে গেল। সবাই যেন একে একে তাকে একা ফেলে ওই দূরে কোথাও হারিয়ে যাচ্ছে। এই বিশাল পৃথিবীতে জেবাকে নিঃস্বার্থভাবে ভালোবাসার মতো আর কি সত্যিই কেউ বেঁচে রইল না? জেবার চোখের কোণ বেয়ে দুফোঁটা নোনা জল নীরবে গড়িয়ে পড়ল, কিন্তু তা মোছার কোনো অনুভূতি তার মধ্যে জাগলো না। অরি নিজেই নিজের হাত দিয়ে খুব আলতো করে জেবার চোখের জলটুকু মুছে দিল, কিন্তু জেবার সেদিকে কোনো খেয়াল নেই। তার চোখ স্থির হয়ে আছে ফুপু আঞ্জুমান শেখের দিকে, যিনি মা সম ভালোবাসায় তাকে বড় করেছিল। আর আজ সেই মাকেই জেবা প্রতিদান হিসেবে ভাইয়ের মৃতদেহ উপহার দিল। সব কিছুর ঊর্ধ্বে জেবা নিজেকে এর জন্য দায়ী ভাবছে। চাইলেও সে কাঁদতে পারছে না এখন। শরীরের সমস্ত শক্তি চিৎকার করে কাদার ক্ষমতা সব যেন কাল রাতেই নিভে ছাই হয়ে গেছে। রাত থেকে কাঁদতে কাঁদতে সে এখন ভীষণ হাঁপিয়ে উঠেছে। একটু পরেই সোলেমান শেখের কাঠের খাটিয়াটা তোলা হলো। আয়শার মির্জার স্বামীর জেবার ফুপা এবং পাশে দাঁড়িয়ে থাকা আলভি মিলে চার কোণ কাঁধে চেপে ধরলেন। এরপর ধীর পায়ে চত্বরের দিকে হাঁটতে শুরু করলেন তারা। কিন্তু আঞ্জুমান শেখ যেন হঠাৎ উন্মাদ হয়ে উঠলেন। ভাইকে নিয়ে যেতে দেখে তিনি পাগলের মতো ছুটে এসে স্বামীকে ধাক্কা দিয়ে চিৎকার করে উঠলেন, আমার ভাইকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? ও আমাদের ছেড়ে একা থাকতে পারবে না, ওকে নিও না প্লিজ, ওকে কোথাও নিয়ে যেও না। বলতে বলতেই তিনি স্বামীর হাত ধরে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লেন। স্ত্রীর এই পাগলামি দেখে অসহায় চোখে তাকিয়ে রইলেন জেবার ফুপা। ওরা দ্রুত ছুটে এসে পেছন থেকে মাকে জাপটে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা যেতে দাও ওনাদের, প্লিজ পাগলামো করো না মা, মামাকে এখন দাফন করতে হবে। মেয়ের এই রূঢ় সত্যি কথাটা শুনে আঞ্জুমান শেখের উম্মাদের মতো আচরণ যেন শতগুণ বেড়ে গেল। মাটি থেকে উঠে নিজের মেয়েকেই সরিয়ে দিতে চাইলেন। ছাড় আমাকে, ওরা যেতে দে আমার ভাইয়ের কাছে। আমার ভাইকে আমি এভাবে ওই মাটির নিচে পুঁতে ফেলতে দেব না। আরা কোনো মতে শক্ত করে নিজের মাকে আটকে ধরল, আর একটুও প্রশ্রয় দিল না। এসব কিছু অরির কোলে মাথা রেখে দূর থেকে নিঃশব্দে দেখছিল জেবা। তার বুক ছিঁড়ে তীব্র কান্না দলা পাকিয়ে গলার কাছে এসে আটকে যাচ্ছে, কিন্তু এক ফোঁটাও শব্দ হয়ে বাহিরে বের হচ্ছে না। সোলেমান শেখের খণ্ড বিখণ্ড টুকরো আনা লাশটা একজন সুস্থ মানুষের পক্ষে দেখা অসম্ভব। সেখানে জেবা তো তার নিজের মেয়ে, সে কিভাবে এই নৃশংসতা দেখে সহ্য করবে? অরি জেবার ভেতরের এই অবরুদ্ধ অস্থিরতা ভীষণভাবে অনুভব করতে পারছিল। একদিন সেও তো তার বাবাকে হঠাৎ এভাবেই হারিয়ে ফেলেছিল এক রাতে। মা তো তার জন্মের পরপরই আকাশের তারা হয়ে গিয়েছিল, আর বাবাও না ফেরার দেশে পাড়ি জমালো। সেদিন তো অরিও তার বাবার শেষবারের মতো মুখটাও দেখতে পারেনি। আর জেবা পেল কিন্তু কি মর্মান্তিক ও নৃশংস এক স্মৃতির সাক্ষী হয়ে। দুহাতে জেবাকে পরম আদরে আঁকড়ে ধরে অরি। নিজের স্বরে বলল, জেবা ঠিক আছিস দোস্ত? নিজেকে একটু সামলা প্লিজ, আমরা আছি তো তোর পাশে, সব সময় থাকবো। আঙ্কেলের এই অবস্থা যে নরপশুরা করেছে, খুব শীঘ্রই বাবা আর সারিম ওদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেবে। জেবা অরিকে আবারও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। অরির উষ্ণ কাঁধে মুখ গুজে মাথাটা চেপে রাখল, কিন্তু মুখে একটা শব্দও করল না। তার গলায় যেন একটা বিশাল পাথর আটকে গেছে। অরি বুঝতে পেরে জেবার কানের কাছে
ওর গলার অংশটায় আলতো ম্যাসেজ করে দিতে লাগলো যাতে মেয়েটা কিছুটা আরাম পায়। কিন্তু এ কি এমন দুঃখ যে এই সামান্য স্পর্শে মিলে যাবে? কখনোই না। জানাজার জন্য সোলেমান শেখের দেহ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়েছে। ভেতরের ঘরে আঞ্জুমান বেগম অন্য মহিলাদের ঘিরে ধরে শান্ত করার চেষ্টা করছেন। ঘরে প্রায় শতাধিক মহিলা, যাদের কেউ দূর সম্পর্কের আত্মীয়রা, আবার কেউ বা ব্যবসায়ী মহলের চেনা পরিচিত জন। আরা এক কোণে চুপচাপ বসেছিল, তবে তার চঞ্চল নজর বারবার গিয়ে ঠেকছিল ঘরের এক কোণে হেলান দিয়ে সোফায় বসে থাকা আয়ুষের ওপর। তদন্তের কাজে ঘাটে কিছুটা দেরি হয়ে যাওয়ায় আয়ুষের এখানে পৌঁছাতে দেরি হয়। এসে শুনল জানাজা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তাই আর সে জানাজায় না গিয়ে ভেতরের দিকে এসে একটা সোফায় বসেছিল। তার সাথে তার মা রিনা কায়েসারও এসেছেন। সোলেমান শেখের সাথে তাদের দীর্ঘদিনের ব্যবসায়ী লেনদেন ছিল, সেই সূত্রে সম্পর্ক বেশ মধুর। এখানেও এসে আয়ুষ খেয়াল করলো একটা কম বয়সী মেয়ে তার দিকে কেমন যেন অদ্ভুত এক তৃষ্ণার্ত চোখে তাকিয়ে আছে। বিষয়টা আয়ুষের কাছে ভীষণ অস্বস্তিকর ও বিরক্তিকর ঠেকলো। এই মেয়ের হাবভাব তার ধরতে সক্ষম সে। মেয়েটা হয়তো জানেও না যে আয়ুষের কাছে নারী মানে টিস্যু পেপারের মতো ব্যবহার্য একটা বস্তু, যা স্রেফ নিজের প্রয়োজনের ক্ষণিকের জন্য কাছে রাখা যায়, কিন্তু পার্মানেন্টলি জীবনে ঠাঁই দেওয়া সম্ভব নয়। বিয়ের মতো বাঁধনে বাঁধার চিন্তা তার প্রফেশনের সাথে যায় না। এই তো সেদিন রিয়া নামের মেয়েটার সাথে দীর্ঘ 1 মাসের সম্পর্ক ছিন্ন করল সে। সম্পর্কে জড়ানোর আগেই আয়ুষ স্পষ্ট ভাষায় বলে দেয় যে সে কোনো প্রেম ভালোবাসা বা বিয়ের মতো আবেগে নেই। তবুও এই মেয়েরা কিছুদিন পর নিজের রূপ বদলে বৈবাহিক সম্পর্ক টেনে আনে। তাই কাল বিকেলে রিয়াকে এক হাত ভালো মতো শুনিয়ে নিজের জীবন থেকে একটা নোংরা কীটের মতো চিরতরে সরিয়ে দিয়েছে সে। আয়ুষের ক্ষুধার্ত চোখ দুটি হঠাৎ আন্তারা মৃধার ওপর গিয়ে স্থির হলো। এখানে এসে এতক্ষণ দাঁড়িয়ে থাকা তার একটাই কারণ, শারীম আর আরিশান মৃধাকে কেসের কিছু গোপন ও জরুরি আপডেট দেয়া। তা না হলে এই মরা বাড়িতে এসে ফ্যান্টাসি দেখার বিন্দুমাত্র আগ্রহ তার নেই। আঞ্জুমান বেগমকে শান্ত করার ভান করে তার পাশে বসেছিলেন আন্তারা মৃধা, কিন্তু ওনার নজর বরাবর আয়ুষের ওপর গিয়ে পড়ছিল। যখন থেকে জানতে পেরেছেন যে এই ছেলেটি একজন উচ্চ পদের সিআইডি অফিসার এবং সোলেমান শেখের মার্ডার কেসটি তার আন্ডারেই চলছে, তখন থেকেই ওনার শকুনি চোখ দুটো আয়ুষকে পরিমাপ করতে ব্যস্ত। আয়ুষ সেটা আজ করতে পেরেই ধূর্ততার সাথে তা এড়িয়ে গেল। এদিকে চারপাশের এত কান্নাকাটি আর ভারী হট্টগোলে জেবাকে মানসিকভাবে খুব অসুস্থ বোধ করাচ্ছে। অরি বিষয়টা বুঝতে পেরে তাকে কোনো মতো ধরে উপরের একটা নির্জন ঘরে নিয়ে এসেছে। বেডসাইড টেবিলে থেকে এক গ্লাস ঠান্ডা পানি ঢেলে অরির জেবার মুখের সামনে ধরল। জেবা কোনো কথা না বাড়িয়ে চুপচাপ এক নিঃশ্বাসে পানিটুকু খেয়ে নিল। তারপর তার ক্লান্ত বিধ্বস্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল। অরি এসির রিমোট নিয়ে ঘরের টেম্পারেচার কিছুটা বাড়িয়ে দিল যাতে জেবার ঠান্ডা না লাগে। জেবা চোখ বুজে নিশ্চুপ শুয়ে রইল। অরি ভাবল এই মুহূর্তে ওকে আর বিরক্ত করা ঠিক হবে না। সে নিচে নামার জন্য পা বাড়ালো। অরি সিঁড়ি বেয়ে নিচতলার দিকে নামছিল, ঠিক তখনই ওপর দিকে উঠে আসা এক মধ্যবয়সী মহিলার সাথে অরির সামান্য ধাক্কা লেগে যায়। ভারসাম্য হারিয়ে অরি পড়ে যেতে নিলেই সিঁড়ির রেলিং ধরে নিজেকে সামনে নিল। মহিলাটি ছিলেন রিনা কায়েদার। নিজের অসাবধানতায় একটু অপরাধ বোধ নিয়ে তিনি বলে উঠলেন, ইস, ঠিক আছো মেয়ে? অরি মাথা নাড়িয়ে ঘুরে তাকালো। অরি তাকাতেই রিনা কায়েদারের চোখ দুটো যেন অরির চেহারায় আটকে গেল। এত অপরূপ, রূপসী ও নিষ্পাপ চেহারার মেয়ে তিনি তার জীবনে খুব কম দেখেছেন, যেন আকাশ থেকে খসে পড়া কোনো এক রাজকুমারী। মনে মনে রিনা কায়েদার নিজের একগুঁয়ে ছেলে আয়ুষের জন্য ঠিক এমন একটি মেয়েই বহুদিন ধরে মনে মনে খুঁজছিলেন। অরি ওনাকে এভাবে অপলক চোখে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। রিনা কায়েদার অরের সেই অপ্রস্তুত ভাব বুঝতে পেরে পরম স্নেহে হেসে উঠলেন। ও মা, বোকা মেয়ে, তোমাকে জিজ্ঞেস করেছি কোনো ব্যথা পেয়েছো কি না।
অরি মিষ্টি একটা হাসি ফুটিয়ে বলল, না না আন্টি, আসলে ভুলটা আমারই ছিল, দেখে শুনে হাঁটা উচিত ছিল। আমি একদম ঠিক আছি, ব্যথা পাইনি। মেয়েটির কণ্ঠস্বর ও নম্র ব্যবহারে রিনা কায়েদার মন থেকে হেসে উঠলেন। ঠিক সেই মুহূর্তে সোফায় বসা আয়ুষ নিজের মায়ের হাসির শব্দ পেয়ে চোখ তুলে সিঁড়ির দিকে তাকালো, আর সাথে সাথে আয়ুষের তীক্ষ্ণ চোখ দুটো সেখানেই স্থির হয়ে গেল। সিঁড়ির ওপরে দাঁড়িয়ে থাকা অরির মুখশ্রীর ওপর গিয়ে তার দৃষ্টি যেন জমে বরফ হয়ে গেল। বুকের ভেতরে নিঃশ্বাসটা আটকে গেল আয়ুষের। এ যেন কোনো পার্থিব সৌন্দর্য নয়, চোখের সামনে কোনো এক সাক্ষাৎ চাঁদকে দেখছে না তো সে। জীবনে প্রথমবার আয়ুষ কায়দার অনুভব করল কোনো নারীর এক চিলতে রূপ তাকে ভেতর থেকে একদম শক্তভাবে নাড়িয়ে দিয়ে গেল। অরির দিক থেকে চোখ ফেরানোর যেন এই মুহূর্তে আয়ুষের জন্য সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। খোলা বাতাসে অরির বাদামি রেশমি চুলগুলো আলতো দুলছে। পরনে সাধারণ একখানা টু পিস, চুলগুলোর মাঝে একটা সুন্দর রাউন্ড ব্যান্ড বা পরা, আর ঠোঁটের কোণে লেগে থাকা সেই নির্মল হাসি। আয়ুষ কি তবে এই প্রথম কোনো মেয়েকে দেখে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে? মুহূর্তের মধ্যেই নিজের ভেতরের এই বৈপ্লবিক অনুভূতি টের পেয়ে আয়ুষ নিজেই নিজেকে কঠোরভাবে বলল, ছি আয়ুষ কায়দার, সেফ রূপের মোহে পড়ে তুই তোর এতদিন ধরে তৈরি করা দেয়াল ভাঙতে পারিস না। কিন্তু তার অবাধ্য মনটা যেন আজ আর কোনো যুক্তির তোয়াক্কাই করছে না। আয়ুষের গভীর তীক্ষ্ণ চোখ দুটো তখনও অরির ওপর থেকে সরে আসছে, রীতিমতো অস্বীকার করছিল। সলেমান শেখের কবরস্থ করার পর্ব থেকে শুরু করে শেষকৃত্যর যাবতীয় আনুষ্ঠানিকতা অবশেষে সম্পূর্ণ হলো। কাজ শেষে আলভি আর শারিম বিশেষ একটি জরুরি কাজের অজুহাতে আরিশান মির্ধার সাথে শেখ ভিলায় ফিরতে অস্বীকৃতি জানালো। শারিম বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমার আর আলভির একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তুমি একা চলে যাও, গিয়ে নিজের বউকে সামলাও। বেচারি এতক্ষণ নিশ্চয়ই কেঁদে কেটে শেষ। আর হ্যাঁ, আমার বউকে কিছুক্ষণের জন্য তোমার হেফাজতে রেখে গেলাম, একটু দেখে শুনে রেখো। ছেলের কথায় আয়েশার মৃধা নীরব রইলেন। এই চরম সুখের বেলায়ও ছেলের এই চপল ব্যবহারের কোনো পরিবর্তন এলো না দেখে তিনি মনে মনে বেশ বিরক্ত হলেও কিছু বললেন না। সলেমান শেখের এমন আকস্মিক নৃশংস মৃত্যুতে ওনার মনটা ভেতর থেকে ভীষণ ভারী হয়েছিল। আজ দীর্ঘদিনের বন্ধুকে হারালেন তিনি। একদিকে শারিম শেষমেশ বাবাকে এক প্রকার শাসিয়েই আলভিকে নিয়ে অন্য কাজে বেরিয়ে গেল শারিম। আরিশান মৃধা বাকিদের সাথে শেখ ভিলায় ফিরে এলেন। বসার ঘরে ঢুকতেই দেখতে পেলেন আয়ুষ সোফায় গম্ভীর হয়ে বসে আছে। ওনাকে দেখে আয়ুষ বসা থেকে উঠে দাঁড়ালেন। আরিশান মৃধা ওনার চোখের ইশারায় তাকে ওপরে আসার ইঙ্গিত দিলেন। আয়ুষ সে ইঙ্গিত বুঝে নিয়ে আরিশান মৃধার আগে যেতে দিলেন। তারপর কয়েক মুহূর্ত অপেক্ষা করে নিজেও উপরে উঠে গেল। বসার ঘরে বসে এসব কিছুই নজরদারিতে পর্যবেক্ষণ করছিলেন আন্তারা মৃধা। ওনার তীক্ষ্ণ চোখ দুটো তাদের গতিপথ অনুসরণ করল, কিন্তু এই মুহূর্তে ওনার পক্ষে উঠে তাদের পিছু নেওয়া সম্ভব নয়, কারণ উপস্থিতি এত আত্মীয় স্বজনের ভিড়ে ওনার হঠাৎ ফিরে আসা নিয়ে আলোচনার অন্ত নেই। একে এটা তো তাকে সেটা বানিয়ে বানিয়ে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে ওনাকে। বাড়ির একেবারে নির্জন ফাঁকা ছাদের ওপরে দাঁড়িয়েছিলেন আরিশান মৃধা। পাশে এসে দাঁড়ালো আয়ুষ। আরিশান মৃধা গম্ভীর মুখে পেছন ফিরে প্রশ্ন করলেন, কেসের ব্যাপারে নতুন কোনো আপডেট আছে আয়ুষ? আয়ুষ ছাদের এক কোণে রাখা সোফা সেটের দিকে ইঙ্গিত করে বলল, আঙ্কেল আগে বসুন। আরিশান মৃধা বসলেন, আয়ুষও ওনার মুখামুখি বসলেন। এবার আয়ুষ বলতে শুরু করলো, শারিমের থেকে তো নিশ্চয়ই প্রাথমিক বিষয়গুলো শুনেছেন। আরিশান মৃধা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, নতুন কিছু পেলে বলো। আয়ুষ বলল, ডিএনএ রিপোর্ট পুরোপুরি ম্যাচ করে গেছে, আর স্পট থেকে উদ্ধার হওয়া ওই হাতঘড়িটা সেটার খোঁজ পেয়েছি আমরা। আরিশান মৃধা উৎসুক চোখে তাকালেন, কি তথ্য পেলে? ঘড়িটি আন্তারা আন্টি কিনেছিলেন। আমরা ওনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস চেক করে দেখেছি। এই ঘড়ি পেমেন্ট ওনার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেই করা হয়েছে। কথাটা শুনে আরিশান মৃধার মুখ আরও থমথমে হয়ে উঠল। আয়ুষ আবার জিজ্ঞেস করল, শারিমকে কি বিষয়টা জানাবো? আরিশান মৃধা হাত তুলে থামিয়ে দিয়ে বলল, একদম না, শারিমকে এখন এসবের কিছুই জানাবে না।
ও এসব শুনলে মাথা গরম করে উল্টাপাল্টা কিছু ঘটিয়ে বসবে। আমি চাই না আমাদের এতদিনের শ্রম ভেস্তে যাক। আয়ুষ কিছুক্ষণ ভেবে বলল, তবে আরেকটা স্ট্রং অপশনও কিন্তু আমাদের হাতে আছে আঙ্কেল। আপনার বাড়ির সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে ঠিক 2 দিন আগে আন্তারা আন্টির সাথেই সোলেমান আঙ্কেলের গাড়িতে উঠতে দেখা যায়, আর সেখান থেকেই তিনি মিসিং হন, যার শেষ পরিণতি এই মার্ডার। সার্বিক তথ্য প্রমাণ তো সরাসরি ওনার দিকেই আঙ্গুল তুলছে। বলতে বলতেই আয়শার মৃধা তাকে মাঝপথে থামিয়ে দিয়ে কড়া গলায় বললেন, পর্যাপ্ত ও নিরেট প্রমাণ ছাড়া কাউকে অপরাধী সাব্যস্ত করা আইনত ও নৈতিকভাবে ঠিক নয় আয়ুষ। আয়ুষ একটু অবাক হয়ে বলল, কিন্তু এখানে যা এভিডেন্স আছে তা কি তাকে গ্রেপ্তার করার জন্য যথেষ্ট নয়? আয়শার মৃধা অটল ভঙ্গিতে বললেন, আরও স্ট্রং প্রুফ জোগাড় করো আগে। এমনও তো হতে পারে যে সে নির্দোষ এবং তাকে ফাঁসানো হচ্ছে। আয়শার কথা বাড়ানোর প্রয়োজন মনে করল না। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আইনি মারপ্যাচ ও নীতি ওনার চেয়ে ভালো কেউ বুঝবে না। সে দীর্ঘশ্বাস ফেলে পেছন ঘুরে হাঁটা ধরতেই হঠাৎ তার পা দুটো থমকে গেল। সামনে দাঁড়িয়ে আছে জেবা। মেয়েটির চোখে জলের ধারা আর পুরো মুখে এক হিংস্র অগ্নিরূপ। রাগে ও ক্ষোভে তার সারা শরীর থরথর করে কাঁপছে। আয়ুষ পরিস্থিতি আঁচ করতে পেরেও চুপচাপ সেখান থেকে কেটে পড়ল। যার বউ তাকেই সামলাতে দেয়া বুদ্ধিমানের কাজ মনে করে। আয়শার মৃধা আয়ুষ চলে গেছে ভেবে পেছনে ঘুরতেই জেবার সেই ক্রুদ্ধ চাহনির মুখোমুখি হলেন। জেবাকে এই মুহূর্তে এখানে উনি আশা করেনি। ওনার পুরো মাথা যেন নিমিষেই হ্যাং হয়ে গেল। কয়েকবার ঢোক গিলে নিজেকে সামলানোর চেষ্টা করলেন। মেয়েটার রূঢ় চাহনি দেখি স্পষ্ট বোঝা যাচ্ছে এতক্ষণ তাদের ভেতরের প্রতিটি কথা সে অক্ষরে অক্ষরে শুনে ফেলেছে। এখন কি তবে জেবা ওনাকে ভুল বুঝবে? ভাবতেই আয়েশার মৃধার বুকের ভেতরটা অজানা এক তীব্র আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। তিনি জেবাকে শান্ত করার উদ্দেশ্যে দ্রুত সামনে এগুতেই জেবা ওনার আগে সামনে এসে দাঁড়ায়। রুদ্ধ কণ্ঠে আছড়ে পড়ল তার তীব্র অভিযোগ, আমি সব শুনেছি, আপনি মেনে নিন প্লিজ। আপনার স্ত্রী আমার বাবাকে মেরেছে। আমি নিজ চোখে দেখেছি তাকে আমার বাবার সাথে গাড়িতে করে যেতে। আপনি প্লিজ ওই খুনি মহিলাকে মেরে ফেলুন। সে আমার বাবাকে নৃশংসভাবে খুন করেছে। আয়শার মৃধা এই মুহূর্তে কি বলবেন ভেবে পেলেন না। তবে মেয়েটাকে শান্ত করা জরুরি ভেবে তিনি নরম গলায় বললেন, দেখো যেবার শান্ত হও। সঠিক ও প্রোক্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত আমরা কাউকেই অপরাধী বলতে পারি না। আর আন্তারা যদি সত্যিই দোষী হয় তবে সে অবশ্যই শাস্তি পাবে। আমি তোমাকে নিশ্চিত করছি। নিজেকে সামলাও প্লিজ। কিন্তু যে বা কোনো যুক্তি মানতে নারাজ। বাবার বিচার চাওয়ার উন্মাদনা তার রক্তে আগুন ধরিয়ে দিয়েছে। সে আয়েশার মৃধাকে আঁকড়ে ধরে কেঁদে উঠে বলল, আপনি বিশ্বাস করুন, ওই মহিলাই আমার বাবাকে খুন করেছে। আপনার স্ত্রী আমার উপর প্রতিশোধ নিতে আমার বাবাকে কেড়ে নিয়েছে। আমি সব বুঝি। প্লিজ ওকে মেরে ফেলুন আপনি। আপনি না খুব ভালো মানুষ, তবে ওনাকে শাস্তি দিচ্ছেন না কেন? বলতে বলতে ধপ করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল জেবা। আয়েশার মৃধা নিজেও সাথে সাথে হাঁটু গেড়ে মাটিতে বসলেন। মেয়েটিকে শান্ত করার জন্য তিনি নিজের দুহাতের আজলায় জেবার অশ্রুসিক্ত মুখটা তুলে ধরে বোঝানোর সুরে বললেন, লিসেন টু মি জেবা, আমাদের হাতে এখনো কোনো শক্ত এভিডেন্স নেই যা দিয়ে তাকে আইনিভাবে দোষী প্রমাণ করা যায়। সঠিক প্রমাণ পেলেই আইন তাকে কঠোর সাজা দেবে। আমরা নিজের হাতে আইন তুলে নিতে পারি না। খুন করার এই ভয়ানক চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো আর নিজেকে সামলাও। কথা শেষ হতে না হতেই যেবার ঝটকায় ওনার হাত দুটো সরিয়ে দিয়ে সরাসরি আয়েশার মৃধার শার্টের কলার চেপে ধরল। তার চোখে এখন ভয়ঙ্কর বিষোদ্গার। সে চিৎকার করে বলে উঠল, আপনি এসব ইচ্ছে করে করছেন তাই না? আইনের বাহানা দিয়ে নিজের স্ত্রীকে বাঁচাতে চাইছেন। তাকে খুব ভালোবাসেন কিনা তাই না? তাহলে তাকে শাস্তি দিতে এত গাত্রত্ব হচ্ছে কেন আপনার? দেখতে পাচ্ছেন না সে আমার বাবাকে টুকরো টুকরো করে কেটে মেরেছে? আয়েশার মৃধা এবার ধৈর্যের চরম সীমায় পৌঁছে গেলেন। তিনি জেবার হাত দুটো কলার থেকে শক্ত হাতে ছাড়িয়ে নিয়ে গর্জে উঠলেন, স্টপ ইট জেবা, ইউ আর ক্রসিং ইওর লিমিট। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি বলে এই নয় যে তুমি প্রমাণ ছাড়া যাকে তাকে খুনি বানিয়ে দেবে। জেবা আয়েশার মৃধার এই কথায় উপহাসের
কটু হাসি হাসল, বিষাক্ত গলায় বলল, কতটা বেহায়া আর নির্লজ্জ পুরুষ আপনি। ভালোবাসা মানুষকে কতটা অন্ধ বানাতে পারে তা আপনাকে না দেখলে জানতাম না। নিজের ক্ষমতার অপব্যবহার করে বারবার নিজের অপরাধী বউকে বাঁচাতে চাইছেন, তাই তো? আপনি একটা কাপুরুষ, আপনার কোনো সেলফ রেসপেক্ট নেই। একজন মহিলা বারবার আপনাকে ধোঁকা দেয়, আর আপনিও তা জেনেও তাকে কিচ্ছু বলেন না, উল্টো তাকে আশ্রয় দেন নিজের কাছে। আপনি কেমন পুরুষ তাহলে? আই জাস্ট হেট ইউ। অনেক সহ্য করেছি আপনাকে, এবার আমি এই নরক থেকে মুক্তি চাই। আমার তা। কথাটা শেষ করার আগেই ঠাস ঠাস করে দুটো কড়া থাপ্পড় আছড়ে পড়ল জেবার নরম গালে। আঘাতের তীব্রতায় জেবার ঠোঁটের কোণ ফেটে রক্ত গড়িয়ে পড়ল। চোখের সামনে ধোঁয়াটে অন্ধকার নেমে এলো তার। মাথাটা ভো ভো করে ঘুরে উঠল। আয়েশার মৃধার হাতের তালু মুঠ করে রাগে ফুঁসছেন, কিন্তু পর মুহূর্তে পুরো আয়েশার মৃধা নামক ক্ষমতাধর অস্তিত্বকে স্তম্ভিত করে দিয়ে ঠাস একটা বিকট শব্দে একটা সজোরে থাপ্পড় এসে পড়ল স্বয়ং আয়েশার মৃধার গালে। থাপ্পড়টি আর কেউ নয়, স্বয়ং জেবা মেরেছে। আয়েশার মৃধা গালে হাত দিয়ে অবাক হয়ে যান। এমন প্রতিক্রিয়া তিনি এহ জন্মেও এই মেয়েটার কাছ থেকে আশা করেনি। ততক্ষণে জেবা সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। জেবার সমগ্র সত্তা জুড়ে আজ আয়েশার মৃধার জন্য কেবল তীব্র ঘৃণা ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না। লোকটার ওপরে এতদিন ধরে রাখা সমস্ত শ্রদ্ধা ও সম্মান এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেছে। জেবা আর ওনার দিকে তাকানোর প্রয়োজন বোধটুকুও করল না। তবে যাওয়ার আগে আয়েশার মৃধার চোখের দিকে সোজা তাকিয়ে হিম শীতল গলায় বললে গেল, আপনি একটা ভীরু কাপুরুষ। আজ থেকে আমি আপনাকে শুধু ঘৃণাই করব। খুব শীঘ্রই আপনার কাছে ডিভোর্স পেপার পৌঁছে যাবে। আমি এই বিষাক্ত সম্পর্কের ইতি টানতে চাই। কথাটা বলেই জেবা আর এক মুহূর্তও না দাঁড়িয়ে হন হন করে ছাদ থেকে নেমে গেল। আয়েশার মৃধা তখনও গালে হাত দিয়ে ছাদের শক্ত মেঝেতে স্তব্ধ হয়ে বসে রইলেন। ওনার চোখের কোণ থেকে আচমকা এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। পিচের মেঝের ওপরে। অবিশ্বাস্য হলেও এটাই নিষ্ঠুর সত্য।